ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর বার্তা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দফায় দফায় ইয়েমেনে ইসরায়েলের হামলার পর গোষ্ঠীটি এই হুঁশিয়ারি দিয়েছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হুতিদের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চালিয়ে যাবে হুতিরা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরপর ইসরায়েলি সেনাবাহিনী লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা, রাশ ইশা এবং আস-সালিব বন্দরগুলো এবং রাশ কাতিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, তারা হুতিদের দখলে থাকা গ্যালাক্সি লিডার জাহাজের রাডার সিস্টেমে হামলা করেছে। জাহাজটি হোদেইদা বন্দরে নোঙর করে রাখা আছে। 2023 সালের নভেম্বরে হুতিরা এটি দখলে নেয়। জাহাজটি একটি জাপানি কোম্পানি পরিচালনা করলেও মালিকানা ছিল একটি ইসরায়েলি সম্পৃক্ত প্রতিষ্ঠানের। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এসব স্থাপনা ইরান থেকে অস্ত্র সরবরাহ এবং হুতিদের মাধ্যমে লোহিত সাগরে সামুদ্রিক হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। রোববার আরেকটি ঘটনায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র নৌকার হামলার শিকার হয়। আরপিজি এবং আগ্নেয়াস্ত্র দিয়ে চালানো এই হামলা নিরাপত্তা টিমের পাল্টা জবাবে ব্যর্থ হয় এবং হামলাকারীরা পিছু হটে যায়। হতাহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যেই সতর্ক করেছে, সামুদ্রিক পথের নিরাপত্তা বিঘ্ন, বন্দর অবকাঠামোতে হামলা এবং যুদ্ধাপরাধের ঝুঁকি গোটা অঞ্চলে পূর্ণাঙ্গ সংকটের দ্বার খুলে দিতে পারে। এদিকে গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়েছে। এতে সীমান্তবর্তী নিরিম সহ আশপাশের এলাকায় সাইরেন বাজানো হয়। রোববার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাত 9টার কিছু পর দক্ষিণ গাজা থেকে রকেটটি ছোড়া হয় এবং এটি নিরিম এলাকার কাছে খোলা জায়গায় আঘাত হানে। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রকেট হামলার পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, খান ইউনুসের উত্তরের আল শাতার ও আল কারারায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এছাড়া নিরিম ও আইন হাসলোসা এলাকায় 114 মিমি রাজুম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলে লোহিত সাগরে একাধিক স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার হুদাইদা প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সাফা নিউজ। হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হুদাইদা শহর ছাড়াও রাশ ইশা, আস-সালিব বন্দর এবং রাশ কাতিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। এসব লক্ষ্যবস্তু অঞ্চলটির কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। হুতিদের দাবি, হামলার সময় তারা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের প্রতিরোধের মুখে কয়েকটি ইসরায়েলি বিমান পিছু হটতে বাধ্য হয়। তবে এই দাবিগুলো সত্য কিনা তা যাচাই করা এখনও সম্ভব হয়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এসব স্থাপনা ইরান থেকে অস্ত্র সরবরাহ এবং হুতিদের মাধ্যমে লোহিত সাগরে সামুদ্রিক হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে। 2023 সালের নভেম্বরে হুতিরা এটি দখলে নেয়। জাহাজটি একটি জাপানি কোম্পানি পরিচালনা করলেও মালিকানা ছিল একটি ইসরায়েলি সম্পৃক্ত প্রতিষ্ঠানের। 9 জুলাই শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বাণিজ্য চুক্তির 90 দিনের সেই সময়সীমা। কথা ছিল, এই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে হবে বিভিন্ন দেশের। কিন্তু সময় শেষ হওয়ার মুখে এসে এরপর কি করবেন ট্রাম্প তা আজও সকলের অজানা। The United States has given $350 billion. বিশ্ববাজার, শেয়ার বাজার, বিনিয়োগকারী সবার মাঝে বাড়ছে উত্তেজনা। অর্থনীতিবিদরা বলছেন, এই অনিশ্চয়তার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি, আর মাথার উপরে এক ছায়ার মতো ঝুলছে প্রশ্ন,
ট্রাম্প কি আবার শুল্ক বাড়াবেন? গত 2 এপ্রিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে শুরু করেন বাণিজ্য যুদ্ধ। কোনো ক্ষেত্রে এই শুল্কের হার ছিল 50% পর্যন্ত, যা গত শতাব্দীর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক বোঝা হিসেবে বিবেচিত। শুল্ক ঘোষণার সে দিনটিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন স্বাধীনতা দিবস বলে আখ্যায়িত করেন। 9 এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও বিনিয়োগকারীদের মধ্যে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ায় ট্রাম্প 3 মাসের জন্য তা স্থগিত করেন। সেই 3 মাসের সময়সীমার শেষ প্রান্তে এখন আমরা দাঁড়িয়ে। The United States has given $350 billion. এই সময়ের মধ্যে বিশ্বের বহু দেশের সঙ্গে আলোচনার টেবিলে বসেছে ট্রাম্প প্রশাসন, কিন্তু এখন পর্যন্ত মাত্র 3টি বাণিজ্য চুক্তি ঘোষিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভিয়েতনামের সঙ্গে। তবে সেই চুক্তিটিও এখনো চূড়ান্ত হয়নি, বিস্তারিতও অজানা। এই পরিস্থিতিতে ট্রাম্প হুমকি দিয়ে বলছেন, যেসব দেশ এখনো চুক্তি করেনি তাদের রপ্তানি পণ্যে কত শতাংশ শুল্ক বসবে তা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, সোজা একটা বড় সংখ্যা পাঠিয়ে দেব। অন্যদিকে প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, 9 জুলাইয়ের সময়সীমা পার হলে এপ্রিলের শুল্ক হার পুনরায় আরোপিত হতে পারে কিংবা তা আরও বাড়তে পারে। তবে কিছু দেশের জন্য সময়সীমা বাড়ানোর কথাও ভাবা হচ্ছে, যদি তারা আন্তরিকভাবে আলোচনা করে থাকে। কিন্তু কারা সেই দেশ তা এখনো স্পষ্ট নয়। এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমরা চাইলে যা খুশি করতে পারি, সময়সীমা বাড়াতেও পারি, কমাতেও পারি, তবে সবার জন্য একটা করে চিঠি পাঠাবো, জানিয়ে দেব এখন থেকে 25% শুল্ক দিতে হবে। তিনি আরও বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই এই চিঠি পাঠানো শুরু হবে এবং শুল্ক হার হবে 10 থেকে 70% মধ্যে। তবে এই হার কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। They didn't do too well, the weather people last night, but it was beautiful. ট্রাম্পের করা ভিয়েতনাম চুক্তির শর্ত অনুযায়ী দেশটির ওপর 20% শুল্ক বসানো হবে, যা আগের বিরতির সময়ের দ্বিগুণ। অর্থাৎ চুক্তি করেও অনেকে পড়ছে বেশি শুল্কের কবলে। তবে একদিক থেকে দেখলে এটা কিছুটা স্বস্তির, কারণ এপ্রিলের ঘোষণায় ভিয়েতনামের জন্য 46% পর্যন্ত শুল্ক নির্ধারিত হয়েছিল। That war would go on for a long time and he would want to take the whole thing. বিশ্লেষকদের মতে এই কৌশল ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার অংশ। বিদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে যুক্তরাষ্ট্রের রাজস্ব আয় ও স্থানীয় শিল্পে কর্মসংস্থান বাড়ানোই তার লক্ষ্য। কিন্তু প্রশ্ন রয়েই যায়, সময়সীমা শেষ হলে ট্রাম্প আসলে কি করবেন? বাণিজ্যকে অস্ত্র বানিয়ে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করা হবে, নাকি আলোচনার মাধ্যমে একটি সহনীয় সমাধান খোঁজা হবে? উত্তর মিলবে 9 জুলাইয়ের রাত 12:01। কিন্তু তার আগ পর্যন্ত বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন যেন এখন আটকে আছে হোয়াইট হাউসের একটি মাত্র ঘোষণার অপেক্ষায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ইরান ইসরায়েল যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি হিসেবে দেখছে না তেহরান। বিশ্লেষকরা মনে করছেন এটি কৌশলগত বিরতি, যুদ্ধের ক্ষয়ক্ষতির প্রভাব কাটিয়ে ফের সংঘাতের জন্য প্রস্তুতির উপযুক্ত সময় এই যুদ্ধবিরতি। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তেহরানের দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য নীতির অংশ হিসেবে এখন তারা এগোচ্ছে আরেকটি সম্ভাব্য বড় যুদ্ধের দিকে। প্রতিবেদনে বলা হয়, এ সময়টিকে কাজে লাগিয়ে সামরিক, কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক 3 ফ্রন্ট পুনর্গঠনে মনোনিবেশ করছে ইরান। ইসরায়েলের হামলায় ধ্বংস হয় ইরানের একাধিক সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র সাইট ও পারমাণবিক গবেষণাগার। নিহত হন আইআরজিসির শীর্ষ কমান্ডার, মহাকাশ বিভাগের প্রধান এবং একাধিক পরমাণু বিজ্ঞানী। তবুও ইরান নিজেদের পাল্টা হামলায় ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কিছুটা হলেও অচল করে দেয়, যা ইঙ্গিত দেয় ইরান এখনও উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা ধরে রেখেছে। لذا اگر تجاوز متوقف بشه طبیعی است که واکنش‌های ما هم متوقف میشه.
আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, এই যুদ্ধবিরতির সময়টাকে কাজে লাগিয়ে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার পুনর্গঠনে জোর দিচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে হাইপারসনিক প্রযুক্তি যেমন ফাতাহ ও খাইবার শেখান উন্নয়নে মনোযোগ দিচ্ছে ইরান। পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও আধুনিক করতে চাইছে তারা, যেন ভবিষ্যতে আকাশপথে হামলা আরও কার্যকরভাবে প্রতিহত করা যায়। از بسیاری از مسائل از جنایات کشورهای دنیا ملت‌های دنیا اطلاع ندارن এরই মধ্যে তেহরান রাশিয়ার S-400 Su-35 এবং চীনের J-10 ও পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করছে, কারণ কেবল ক্ষেপণাস্ত্র বা ড্রোন নির্ভরতায় যুদ্ধের সময় যথেষ্ট নয়। আধিপত্যের জন্য চাই পূর্ণাঙ্গ বিমান শক্তি। همیشه ایران در اون رابطه بوده و الان هم مقام معظم رهبری تاکید فرمودن সাম্প্রতিক যুদ্ধে ইরানের আগাম সতর্কবার্তা ব্যবস্থার অভাব সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত হয়েছে, আর সেই ঘাটতি পূরণ করতেই নতুন প্রযুক্তি সংগ্রহের জন্য চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা করছে তারা। دخالتی در این حمله نداشته و نخواهد داشت. همونطور که عرض کردم ما این ادعای آمریکا رو باور نمی‌کنیم. শুধু সামরিক প্রস্তুতিই নয়, কূটনৈতিক অঙ্গনেও সরব ইরান। তারা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে। ইরানের অভিযোগ, আন্তর্জাতিক আইনে সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে কোনো ঘোষণা ছাড়াই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। Iran's nuclear program is peaceful and has always been under the IAEA safeguards and monitoring. Hence, armed attacks against safeguarded nuclear facilities by regime. তেহরান বলছে, যতক্ষণ না এই বিচারিক প্রক্রিয়া এগোয় ততক্ষণ তারা কোনো পরমাণু আলোচনায় ফিরবে না। ইতোমধ্যে তারা IAEA এর সঙ্গে সহযোগিতাও স্থগিত করেছে। که مذاکره غیر مستقیم همچنان میتونه ادامه داشته باشه এমনকি যুদ্ধ শুরুর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ গোপনে নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে বলেও জানিয়েছে গোপন সূত্র। যেহেতু হামলার পর সেসব জায়গায় তেজস্ক্রিয়তার চিহ্ন পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে ইউরেনিয়ামের মজুদ অক্ষত রয়েছে। এটি ভবিষ্যতে কৌশলগত চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। میتونن اعتماد رو در رابطه با تصمیمات ایجاد بکنن که امیدوارم اینم বিশ্লেষকরা বলছেন, ইরান এখন কেবল যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠছে না, বরং সময়কে অস্ত্রে পরিণত করে ধাপে ধাপে ভবিষ্যতের বৃহৎ সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত করছে। তেহরান মনে করে সময়ই তাদের সবচেয়ে বড় সমর্থক, কারণ সময়ের সঙ্গে কূটনৈতিকভাবে, অভ্যন্তরীণ রাজনীতিতে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিকভাবে আরও চাপে পড়বে ইসরায়েল। In this regard, I made it crystal clear that Iran's defense capabilities are not negotiable. তাই বলা হচ্ছে, এই যুদ্ধবিরতি তেহরানের জন্য বিরতি নয়, এটি ভবিষ্যতের জন্য গেম প্ল্যান সাজানোর সুযোগ। সময়ের ভেতরে লুকিয়ে থাকা যুদ্ধ এখন চলছে মনস্তাত্ত্বিক ও কৌশলগতভাবে। শেষ পর্যন্ত এই দীর্ঘ লড়াইয়ে জয়ী কে হবে সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের দিনলিপিতে। এবার গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ভয়াবহ রকেট ছোড়া হয়েছে। এতে সীমান্তবর্তী নিরিম সহ আশপাশের এলাকায় সাইরেন বাজানো হয়। শাফক নিউজের খবরে এমনটাই দাবি করা হয়েছে। রোববার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাত 9টার কিছু পর দক্ষিণ গাজা থেকে রকেটটি ছোড়া হয় এবং এটি নিরিম এলাকার কাছে খোলা জায়গায় আঘাত হানে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রকেট হামলার পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, খান ইউনুসের উত্তরের আল শাতার ও আল কারারায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এছাড়া নিরিম ও আইন হাসলোসা এলাকায় 114 মিমি রাজম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলা এমন সময় হলো যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চেষ্টার পাশাপাশি সংঘাত অব্যাহত রয়েছে। এদিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলের লোহিত সাগরে একাধিক স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার হুদাইদা প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে শাফক নিউজ।
হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হুদাইদা শহর ছাড়াও রাশ ইশা আস-সালিব বন্দর এবং রাশ কাতিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। এসব লক্ষ্যবস্তু অঞ্চলটির কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। হুতিদের দাবি, হামলার সময় তারা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের প্রতিরোধের মুখে কয়েকটি ইসরায়েলি বিমান পিছু হটতে বাধ্য হয়। তবে এই দাবিগুলো সত্য কিনা তা যাচাই করা এখনও সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিজাই আদ্রেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এসব স্থাপনা ইরান থেকে অস্ত্র সরবরাহ এবং হুতিদের মাধ্যমে লোহিত সাগরের সামুদ্রিক হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনী গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে। 2023 সালের নভেম্বরে হুতিরা এটি দখলে নেয়। জাহাজটি একটি জাপানি কোম্পানি পরিচালনা করলেও মালিকানা ছিল একটি ইসরায়েলি সম্পৃক্ত প্রতিষ্ঠানের। রোববার আরেকটি ঘটনায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র নৌকার হামলার শিকার হয়। আরপিজি এবং আগ্নেয়াস্ত্র দিয়ে চালানো এই হামলা নিরাপত্তা টিমের পাল্টা জবাবে ব্যর্থ হয় এবং হামলাকারীরা পিছু হটে যায়। হতাহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জাতিসংঘ সহ বিভিন্ন রাজনৈতিক সংস্থা ইতোমধ্যে সতর্ক করেছে, সামুদ্রিক পথের নিরাপত্তা বিঘ্ন, বন্দর অবকাঠামোতে হামলা এবং যুদ্ধাপরাধের ঝুঁকি গোটা অঞ্চলে পূর্ণাঙ্গ সংকটের দ্বার খুলে দিতে পারে। ইসরায়েল সরকার হামাসকে পরাজিত করতে এবং আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় অটল, এমনই দাবি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকের আগে তিনি এই কথা বলেন বলে জানিয়েছে সাফা নিউজ। রোববার বেন গুরিয়ন বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধকে ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা এরই মধ্যে মধ্যপ্রাচ্য বদলে দিয়েছি। তার দাবি, ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক কৌশল ভবিষ্যতের শান্তি চুক্তির ভিত্তি গড়ে তুলেছে। রোববার ইসরায়েলের একটি দল কাতারে গেছে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে নিতে। নেতানিয়াহু বলেন, আলোচক দলকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা বর্তমান আলোচনার কাঠামোর ভিত্তিতে একটি চুক্তির দিকে এগিয়ে যায়। তিনি আরও জানান, ওয়াশিংটনের ট্রাম্পের সঙ্গে তার আসন্ন বৈঠক এই আলোচনা এগিয়ে নিতে সাহায্য করতে পারে। এই কূটনৈতিক প্রচেষ্টা এমন সময় চলছে যখন যুদ্ধবিরতির আলোচনা কয়েক মাস ধরে ফলপ্রসূ হচ্ছে না। সম্প্রতি হামাস একটি খসড়া চুক্তিতে সংশোধন প্রস্তাব দিয়েছে, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। জেরুজালেমের দাবি, যুদ্ধবিরতি ধাপে ধাপে হতে হবে। প্রথমে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তি, এরপর হামাসকে অস্ত্রহীন করা। এই সংঘাত শুরু হয় 2023 সালের অক্টোবরে, যখন হামাস হঠাৎ করে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়। এরপর ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 58,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও নিরপেক্ষভাবে এই সংখ্যা যাচাই করা কঠিন, কারণ সেখানে সাংবাদিকদের প্রবেশ অনেকটা সীমিত। তবে ইসরায়েলের মধ্যেও অসন্তোষ বাড়ছে। প্রতি সপ্তাহে দেশ জুড়ে বিক্ষোভ চলছে, যেখানে মানুষ সরকারের কাছে দাবি জানাচ্ছে যেন দ্রুত বন্দী মুক্তির চুক্তি করে যুদ্ধের ইতি টানা হয়। বন্দীদের পরিবারের সদস্য ও বিরোধী দলগুলো নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করছে যে তিনি মানবিকতা ও জাতীয় স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন। যুদ্ধ চললেও নেতানিয়াহু বারবার বলেছেন, তার দীর্ঘমেয়াদী লক্ষ্য হল আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। তিনি 2020 সালের আব্রাহাম চুক্তির ভিত্তিতে এগোতে চান, যেটি ট্রাম্প প্রশাসনের সময়ে হয়েছিল। সেই চুক্তির মাধ্যমে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যদিও গাজার মানবিক সংকটের কারণে কিছু দেশ আলোচনা স্থগিত করেছে, নেতানিয়াহু মনে করেন ওয়াশিংটনের সহযোগিতায় আলোচনা আবারও শুরু হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত 17তম ব্রিক্স সম্মেলনে এই নিন্দা জানান তিনি বলেন, এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং বৈশ্বিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে। আরাকচি জানান, মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় এখন পর্যন্ত 6,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, পরমাণু স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরানের বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি লঙ্ঘন করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের আওতায় এসব স্থাপনা আন্তর্জাতিক সুরক্ষার অন্তর্ভুক্ত বলে তিনি উল্লেখ করেন। আরাকচি বলেন, গাজা ও দখলকৃত আরব ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন থেকে দৃষ্টি সরাতেই তেহরানের ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা মিত্রদের সমর্থনে ইসরায়েল দায় মুক্তির সংস্কৃতি বজায় রেখেছে এবং আন্তর্জাতিক জবাবদিহি বাধাগ্রস্ত করেছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমার জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় অবিচল ও প্রতিজ্ঞাবদ্ধ ছিল। প্রতিরোধের মাধ্যমেই এই হামলা থেমে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে এবং ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপও গ্রহণ করবে। বিশ্ব সম্প্রদায় ও বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে আরাকচি বলেন, আন্তর্জাতিক আইন রক্ষায় এবং দায় মুক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্রিক্স সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার জবাব এবার আন্তর্জাতিক কূটনীতির ভাষায় দিল তেহরান। ইরানে বিমান ও ড্রোন হামলা করায় দেশটিকে জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত রবিবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি এই আগ্রাসনের জন্য জবাবদিহি না করে তাহলে তার ফল পুরো অঞ্চল এমনকি এর বাইরেও ছড়িয়ে পড়বে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির সরাসরি লঙ্ঘন। 2015 সালে ওই প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অনুমোদন দিয়েছিল। গত মাসে ইসরায়েল হঠাৎ করে ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরে পাল্টা জবাবে ইরানও হামলা চালায় ইসরায়েলে। সংঘাত আরও ভয়াবহ রূপ নেয় যখন যুক্তরাষ্ট্রও যোগ দেয় এই হামলায়। একরকম হুট করেই ইরানের 3 পারমাণবিক স্থাপনা নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র। আব্বাস আরাকচি দাবি করেন, এই হামলা প্রমাণ করে যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের সঙ্গে মার্কিন প্রশাসনও সরাসরি জড়িত। অন্যদিকে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিক্স প্লাস সম্মেলনে আন্তর্জাতিক সমর্থন পেয়েছে ইরান। জোটের 11টি দেশ যৌথ বিবৃতিতে ইরানের ওপর সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানায়। তারা বলে, এসব হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং শান্তিপূর্ণ পারমাণবিক অবকাঠামোর ওপর আঘাত হানার মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলা হয়েছে। বিবৃতিতে 13 জুন থেকে শুরু হওয়া হামলাগুলোর নিন্দা জানিয়ে বলা হয়, বেসামরিক অবকাঠামোর ওপর ইচ্ছাকৃত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি ওই বিবৃতিতে। ব্রিক্সের এই বিবৃতিকে একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবেই দেখছে তেহরান, কারণ এতদিন বিভিন্ন মুসলিম দেশ ইরানের পাশে দাঁড়ালেও এবার ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দেশও সরব হয়েছে ইরানের পক্ষে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের টানা 12 দিনের হামলায় নিহত হয়েছেন অন্তত 935 জন, আহত হয়েছেন 5332 জন। জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী এসব হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত 29 জন এবং আহত হয়েছেন 3400 জনের বেশি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ বর্তমানে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে রয়েছে, তবে এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ইরান বলছে এই হামলার জন্য যদি ইসরায়েল ও তার মিত্রদের আন্তর্জাতিকভাবে দায়ী না করা হয় তাহলে এর ভয়াবহতা থেমে থাকবে না। ভবিষ্যতে এর ব্যাপ্তি ছড়িয়ে পড়তে পারে অন্যত্র, এমনকি আরও জোরালো সংঘাতে। অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের আদালতে চলমান 3টি দুর্নীতি মামলা। তার বিরুদ্ধে জারি থাকা 3 দুর্নীতি মামলায় বিচারের কার্যক্রম 2025-এর মাঝামাঝি পর্যন্ত স্থবির ও দোলাচলপূর্ণ থেকেও ক্রমেই এগোচ্ছে, যা বেশ আশা জাগানিয়া ভূমিকা রাখছে নেতানিয়াহু বিরোধীদের মনে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে থাকা আলোচিত মামলাগুলো কেস 1000, 2000 ও 4000 নামে পরিচিত। তার উপর ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বাধিক 10 বছরের কারাদণ্ড ও উচ্চমাত্রার অর্থদণ্ডের শাস্তি পেতে পারেন নেতানিয়াহু। কেস 1000-এর অভিযোগ, হৃদ্যতা ভিত্তিক উপহার বিনিময় পেরিয়ে নেতানিয়াহু ও তার স্ত্রী প্রায় 7 লক্ষ শেকেল মূল্যের শ্যাম্পেন সিগার গ্রহণ করেন। বিনিময়ে হলিউড প্রযোজক আর্নন মিলচান ও অস্ট্রেলীয় ধনকুবের জেমস প্যাকার বিভিন্ন কর ও ভিসা সুবিধা পান। কেস 2000-এ তিনি জনপ্রিয় দৈনিক ইয়েদিওত আহারোনোত এর প্রকাশক আর্নন মোজেসের সঙ্গে গোপন চুক্তিতে প্রবেশ করেন, যাতে আইন প্রণয়নের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ইসরায়েল হায়মকে দুর্বল করে নিজের পক্ষে সংবাদ প্রচারের সুবিধা আদায়ের চেষ্টা হয়। সবচেয়ে গুরুতর কেস 4000-এর অভিযোগ, তিনি যোগাযোগ মন্ত্রী থাকাকালে বেজেক টেলিকমের নিয়ন্ত্রক সুবিধা বাড়িয়ে মালিক শাউল এলোভিচকে প্রায় 1.8 বিলিয়ন শেকেল অর্থ লাভের সুযোগ করে দেন এবং এর বদলে ওয়াল্লা নিউজ পোর্টালে তার অনুকূলে 315টি ইতিবাচক প্রতিবেদন প্রকাশ পায়। মামলাগুলোর বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2020 সালের 24 মে। 2024-এর জুলাইয়ে প্রসিকিউশনের 333 জন সাক্ষী তুলে ধরা শেষ হয়। আত্মপক্ষ সমর্থনে নেতানিয়াহুর সরাসরি সাক্ষ্য ডিসেম্বর 2024-এ শুরু হলেও গাজা যুদ্ধ, ইরান সংকট ও জাতীয় নিরাপত্তা কার্যকলাপের অজুহাত দেখিয়ে তিনি একাধিকবার মুলতবি চান। আদালত 2025-এর জুনে টানা 2টি আবেদন খারিজ করে এবং উল্লেখ করে যে রাজনৈতিক সামরিক ব্যস্ততা দেরি টেনে নিলে বিচারের স্বাভাবিক গতি ভঙ্গ হয়। তবু নিরাপত্তা প্রধানদের গোপন সদন বিবৃতি আমলে নিয়ে চলতি সপ্তাহে শুনানি স্থগিত করেছে, যা বিচারকে আরও দীর্ঘায়িত করছে। 2025 সালের 29 এপ্রিল পর্যন্ত তিনি 27টি শুনানিতে হাজির হয়েছেন এবং প্রত্যেক সপ্তাহে 2 দিন করে জেরা চলছে। চলতি মাসে হোয়াইট হাউস বৈঠকের আগেই আবার শুনানি স্থগিত হওয়ায় বিচারক প্যানেল 2025-এর শেষার্ধে সাক্ষ্য পর্ব চূড়ান্ত করতে নতুন সময়সূচি তৈরির ইঙ্গিত দিয়েছে। আইনজ্ঞরা বলছেন সাক্ষ্য ও জেরা পর্ব শেষ হলেও রায় 2027-এর আগে প্রত্যাশিত নয়, আর আপিল ধাপে তা আরও পিছোতে পারে। ইসরায়েলি ফৌজদারি আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা ঘুষ নিলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড বা 4 গুণ অর্থদণ্ড, আর প্রতারণা ও বিশ্বাসভঙ্গের জন্য সর্বোচ্চ সাজা 3 বছর। নৈতিক স্খলন প্রমাণিত হলে দণ্ড ভোগের পরও 7 বছর পর্যন্ত সরকার দলীয় পদে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এসব ঝুঁকি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ, এমনকি জোট সরকার টিকিয়ে রাখার সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুন শেষে ট্রুথ সোশ্যাল বার্তায় মামলাকে
উইচ হান্ট আখ্যা দিয়ে বিচারের পূর্ণ বাতিল বা প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সাধারণ ক্ষমা দাবি করেন। একই সময়ে নেতানিয়াহু তার ওয়াশিংটন সফর সামনে রেখে আদালতের শুনানি পেছোতে চেয়ে আংশিক সাফল্য পান, যা বিচার বিভাগ, শাসন প্রণালী, সামরিক নীতির ত্রিমুখী টানাপোড়েনকে উন্মোচন করেছে। আদালতের প্রস্তাব প্রত্যাখ্যানেও দেখা গেছে কট্টর ডানপন্থী মন্ত্রীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও বিচার সংস্কারের নতুন চাপ। বিশ্লেষকদের প্রশ্ন, নেতানিয়াহুর জন্য এখন কৌশলের প্রধান দ্বন্দ্ব হলো বিচার দীর্ঘায়িত করে দায় মুক্তি পাওয়ার পথ তৈরি, নাকি দ্রুত রাজনৈতিক চুক্তি করে সম্ভাব্য সাজার ঝুঁকি কমানো। নেতানিয়াহুকে প্রথম সারির একজন দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী হতে হবে কিনা তার সিদ্ধান্ত নির্ভর করবে আদালতের রায়, রাষ্ট্রপতির ক্ষমানীতি এবং আসন্ন নির্বাচনী সমীকরণের উপর। তবে গাজা যুদ্ধ থেকে শুরু করে ইরান প্রশ্ন সবকিছু ছায়া পড়ছে এই বিচার প্রক্রিয়ায়। আর এই ঘটনা প্রবাহের শেষ কিস্তি দেখার জন্য অন্তত আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। ট্রাম্প শুধুমাত্র ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে ভাবছেন, গাজার মানুষের ভয়াবহ দুর্ভোগ শেষ করার বিষয়ে নয়, মন্তব্য বিশ্লেষকদের। অনেকেই মনে করছেন ট্রাম্পের গাজা নীতিতে পক্ষপাতিত্ব স্পষ্ট। তিনি 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, কিন্তু মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ওমর রহমানের মতে ট্রাম্প শুধুমাত্র ইসরায়েলি জিম্মিদের মুক্তির উপর দৃষ্টিপাত করেছেন। গাজার মানুষের দুর্ভোগ তাকে হয়তো ভাবাচ্ছে না। ট্রাম্পের বিতর্কিত গাজা পরিকল্পনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তার প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিবে এবং 2.3 মিলিয়ন ফিলিস্তিনিকে মিশর ও জর্ডানে স্থানান্তর করা হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, যে কোনো জোরপূর্বক স্থানান্তরেই জাতিগত নিধনের সমতুল্য। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক স্পষ্টভাবে বলেছেন, দখলকৃত অঞ্চল থেকে জোরপূর্বক স্থানান্তর বা নির্বাসন কঠোরভাবে নিষিদ্ধ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ট্রাম্পের গাজা পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। স্পেন, ফ্রান্স, রাশিয়া, চীন সহ একাধিক দেশ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর জাতিসংঘে স্পষ্ট করে বলেছেন, আমরা গাজা ছেড়ে যাব না, এটি আমাদের মাতৃভূমির অংশ। গাজায় মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। 6 জুলাই 2025 পর্যন্ত অন্তত 57,418 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 17,400 শিশু। আহত হয়েছে 1,36,261 জন। 18 মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর থেকেই 6,860 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে রয়েছে শত শত শিশু। প্রায় 1.9 মিলিয়ন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে, যা গাজার জনসংখ্যার 90%। খাদ্য নিরাপত্তাহীনতার দিক থেকে প্রায় 4,70,000 মানুষ দুর্ভিক্ষের মুখে এবং 11,000 গর্ভবতী নারী তীব্র দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থাও ধ্বংসের মুখে। গাজার 35টি হাসপাতালের মধ্যে মাত্র 22টি এবং 153টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে কেবল 73টি আংশিকভাবে কার্যকর রয়েছে। গাজার যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করেন যে সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও দীর্ঘমেয়াদী শান্তির পথ অনিশ্চিত রয়ে গেছে, কারণ উভয় পক্ষের মৌলিক লক্ষ্যের মধ্যে গভীর পার্থক্য বিদ্যমান এবং ট্রাম্পের একপক্ষীয় নীতি এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে মানবিক মূল্যবোধের প্রশ্ন উঠেছে, একটি জাতির দুর্ভোগ কি অন্য জাতির নিরাপত্তার জন্য বলিদান দেয়া যায়? নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভে নেমেছে ইসরায়েলের সাধারণ মানুষ। হাজার হাজার বিক্ষোভকারী স্লোগানে উত্তাল হয়ে পড়ে তেল আবিবের রাজপথ।
গাজা উপত্যকা থেকে জিম্মিদের মুক্তির দাবিতে রাস্তায় নামেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। তেল আবিবের রাজপথে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভকারীরা সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বন্দি বিনিময় চুক্তির দাবি জানান, যাতে জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি নিশ্চিত হয়। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরনোত জানায়, বিক্ষোভকারীরা এমন একটি চুক্তির দাবি জানাচ্ছেন যা হবে পূর্ণাঙ্গ, বাছাই ভিত্তিক নয়। তারা হামাসের সঙ্গে একটি সামগ্রিক ও পূর্ণাঙ্গ চুক্তি চেয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন। জিম্মি পরিবারের অনেক সদস্যও এই বিক্ষোভে অংশ নেয়। তারা স্লোগান দেন যাতে আংশিক চুক্তির মাধ্যমে অল্প সংখ্যক ব্যক্তিকে ছাড়া অন্যদের অবহেলিত না করা হয়। কয়েকজন স্বজন মঞ্চে উঠে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি আহ্বান জানান যেন আর কোনো বিলম্ব না করে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে ত্বরান্বিত উদ্যোগ নেওয়া হয়। এ সময় ইসরায়েলি সরকার ঘোষণা করে তারা কাতারের রাজধানী দোহায় হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। হামাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানায়, মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য কমে আসায় একটি চুক্তির সম্ভাবনায় আশাবাদী। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস। সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসরায়েলের হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় 20 জনের মতো জিম্মি রয়েছে, মোট প্রায় 50। অপরদিকে ইসরায়েলি কারাগারে 10,400 জনের বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। মানবাধিকার সংস্থা ও বিভিন্ন গণমাধ্যম জানায়, এসব বন্দীর অনেকে নির্যাতন, খাদ্য সংকট ও চিকিৎসা অবহেলার শিকার, যার ফলে বহুজনের মৃত্যু হয়েছে। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে প্রেস টিভি। আগত ও প্রস্থানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। রোববার ভোরে আরববাসী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলো কার্যত আন্তর্জাতিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা সংকেত বাজতে শুরু করে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং তারা হামলার প্রতিরোধে কাজ করেছে। এই ঘটনায় মাত্র এক সপ্তাহ আগেই ইয়েমেনি সেনাবাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে। 1 জুলাই আল মাসিরা টিভিতে প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আমরা ফিলিস্তিন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছি। সারি আরও জানান, ওই হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছেছিল, যার ফলে মিলিয়ন খানেক দখলদার আশ্রয়কেন্দ্রে ছুটে যায় এবং বিমানবন্দর কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সারি আরও জানান, একই সময় ইলাত, তেল আবিব এবং আশকেলন অঞ্চলের 3টি সংবেদনশীল স্থানে একমুখী ড্রোন হামলা চালানো হয়। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ তীব্রতর হওয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী সমুদ্রপথে কৌশলগত অবরোধ আরোপ করেছে। এর মাধ্যমে তারা ইসরায়েলের সামরিক সরঞ্জাম পরিবহনে বাধা সৃষ্টি করতে চায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের দিকে নজর দিতে বাধ্য করছে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েল তাদের স্থল ও বিমান হামলা পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে।